প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহর বিশেষ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা উপবৃত্ত শেষ করে অধিবৃত্ত নিয়ে এবং অধিবৃত্তের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা দেখি আসলে আমাদের আলোচনায় কি আছে। দেখো, আমরা কোনক সম্পর্কে প্রথমে যখন আলোচনা করেছিলাম তখন কোনককে বিভিন্নভাবে কাটার ফলে যে চিত্রগুলো অঙ্কিত হয়েছে বা যে অংশগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এটা কিন্তু একটা কোনক, এখানে দুইটা কোনক আছে উপরে নিচে। তো এটাকে যদি আমরা উপর থেকে নিচ একেবারে লম্ব বরাবর কাটি বা এই যে এই লম্ব রেখা যে আছে এই বরাবর যদি আমরা একটু পাশ থেকে এখান থেকে কেটে নিই তাহলে আমাদের চিত্রটা কেমন হয় সেটা আমরা দেখে নিই। তার মানে আমরা আলটিমেটলি অধিবৃত্তের চিত্রটা সম্পর্কে প্রথমেই ধারণা নিতে চাচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে কেটে ফেলি, দেখো তাহলে আমরা এটা কেটে ফেললাম। কাটার ফলে আমাদের এই দুইটা অংশ তৈরি হলো। এই যে দুইটা অংশ, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বা গ্রাফিক্যালি এটাকে দেখাই তাহলে কিন্তু এটা এই রকমের শেপ আসবে। তার মানে এটাই কিন্তু অধিবৃত্তের চিত্র। পরাবৃত্তের ক্ষেত্রে এটা একটা অংশ থাকে, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে এটা দুইটা অংশ থাকে। কারণ পৃথকভাবে যদি আমরা এটাকে কাটি তাহলে দুইটা অংশে কিন্তু উপরে নিচে দুইটা অংশে এটা কাটা সম্ভব হবে না। এই জন্য এটা কিন্তু একটাই আমরা চিত্র, এখানে দুইটা চিত্র পাচ্ছি, কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে একটা চিত্র পেয়েছিলাম। যাই হোক, আমরা এটা কিন্তু অধিবৃত্তের চিত্র। তাহলে অধিবৃত্তের চিত্র সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে অধিবৃত্তের চিত্রটা কেমন। এখন আমরা আসলে আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু অধিবৃত্তই, যেটাকে ইংরেজিতে বলে হাইপারবোলা। তাহলে আমরা হাইপারবোলা সম্পর্কে আজকে যে বিষয়গুলো জানবো সেটা একটু দেখে নিই। সেটা হলো মূলবিন্দুতে কেন্দ্রবিষ্ট অধিবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ জানবো, এবং এর লেখচিত্র সম্পর্কে তো আমরা অলরেডি ধারণা পেয়েছি, এটা আমরা লেখচিত্র সম্পর্কে জানবো। দ্বিতীয়ত আমরা অধিবৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করব এবং এর রাশিমালা ও বিভিন্ন রকম ধর্ম যেটা আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে অধিবৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ, আমরা অধিবৃত্তকে বিভিন্ন অংশে চিহ্নিত করি। তার প্রথমে একটা অধিবৃত্ত আঁকতে গেলে আমাদের যেটা লাগবে, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে তোমরা উপবৃত্তে যেমন যে সূত্রগুলো ব্যবহার করেছো এখানে কিন্তু অধিবৃত্তেও সেম সূত্রগুলোই ব্যবহৃত হবে। সেক্ষেত্রে ওখানকার সূত্রগুলো জাস্ট এখানে দুটো একটা নাম পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি, প্রথমে এই যে রেখাটা আঁকা হয়েছে এটা হলো এক্স অক্ষরেখা। এই এক্স অক্ষরেখাটা এই অধিবৃত্তের ক্ষেত্রে এটার নাম হলো আর অক্ষ। তাহলে এই রেখাটার নাম হলো আর অক্ষ। এরপরে এর উপরে লম্ব আরেকটা রেখা আমরা আঁকলাম যেটা ওয়াই অক্ষরেখা। এই রেখাটার নাম হলো অনুবন্ধী অক্ষ, অথবা এটাকে তির্যক অক্ষ বলতে পারো। যেটাই বলো, এটা অনুবন্ধী অক্ষ অথবা তির্যক অক্ষ। এর দুইটা অক্ষ আমরা পেয়ে গেলাম। আগে উপবৃত্তের ক্ষেত্রে এটা ছিল হলো বৃহৎ অক্ষ, এটা ছিল ক্ষুদ্র অক্ষ, আর এখানে এটা নাম হচ্ছে আর অক্ষ, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। তার মানে বিষয়টা খেয়াল করতে হবে যে আগে যে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ ছিল সেটারই এখন মনে করো যে নামকরণ করে একটু নামটা চেঞ্জ করে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ করা হয়েছে অধিবৃত্তের ক্ষেত্রে। যখন এটা অধিবৃত্তের ক্ষেত্রে আসবে সূত্র কিন্তু একই রকম আছে। যখন আমরা সূত্র নিয়ে আলোচনা করব তখন নিশ্চয়ই এই বিষয়টাও আমাদের ধারণায় চলে আসবে। তাহলে এখানে এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করছে, এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে আমাদের বলে হলো কেন্দ্র। তাহলে এটা হলো এই অধিবৃত্তের কেন্দ্র। আর এটা আমরা দেখছি, আমরা একটু আগে এই অধিবৃত্তের যে চিত্র দেখেছি সেখানে এটা কিন্তু অধিবৃত্ত, এটা একটা আসে শেপ, এটা একটা শেপ আসে, যার কারণে এটা তো আমরা বুঝেই গেছি যে এটা একটা অধিবৃত্তের
চিত্র। তাহলে আমরা এই অক্ষরেখা দুইটা যে বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ বা তির্যক অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হলো অধিবৃত্তের কেন্দ্র। নেক্সট আমরা দেখি এই অধিবৃত্ত দুইটা আর অক্ষকে যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এই অধিবৃত্ত দুইটা, এখানে অধিবৃত্তের হলো দুইটা চিত্র থাকে, এরকম একটা এরকম একটা, এই দুইটা এই আর অক্ষকে যে দুইটা বিন্দুতে ছেদ করেছে সেই দুইটা বিন্দুকে বলে হলো শীর্ষবিন্দু। তাহলে আমরা নিশ্চয়ই শীর্ষবিন্দুটা বুঝলাম। এরপরে এখানে উপকেন্দ্র আছে, তার মানে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, যেটা আসলে এই দূরত্বে অবস্থান করছে, এই বিন্দুটাকে বলে হলো উপকেন্দ্র। তার মানে এখানে একটা বিন্দু থাকবে এবং রাইট সাইডে একটা বিন্দু থাকবে এবং লেফট সাইডে একটা বিন্দু থাকবে, তাহলে এটাকে আমরা বলছি হলো উপকেন্দ্র। এরপরে উপকেন্দ্র দিয়ে যদি আমরা কোনো লম্ব রেখা আঁকি, এখান থেকে একটা লম্ব রেখা আঁকা হলো, এখান থেকে একটা লম্ব রেখা হলো, তাহলে এই দুইটা রেখার নাম হলো উপকেন্দ্রিক লম্ব রেখা। আমরা খেয়াল করলে দেখব যে আসলে এই যে এখানে যে প্রপার্টিসগুলো আসছে, যে ধর্মগুলো আসতেছে বা যে বিষয়গুলো আসতেছে, সেগুলোর সাথে কিন্তু ইতিমধ্যে আমরা পরিচিত হয়ে গেছি এবং এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি। তো যাই হোক, আমরা এরপরেটা দেখি। এরপরে আমরা এই যে দুইটা রেখা এঁকেছি, এই দুইটা রেখাকে বলে হলো নিয়ামক রেখা, তাহলে এটাও কিন্তু আমরা জানি। এরপরে এই যদি আমরা দুইটা তির্যক রেখা এঁকেছি, এখানে এই বরাবর একটা দেখো লাল রং দিয়ে যে রেখা এবং এই বরাবর যে রেখাটা, এটাকে বলে হলো অসীম তট রেখা, এটাকে বলে হলো অসীম তট রেখা। অসীম তট রেখাটা হলো আসলে যে রেখা এই অধিবৃত্তকে অসীমে যে ছেদ করতে পারে, সেই রেখাটাই হলো অসীম তট রেখা। তাহলে এই রেখাটার নাম হলো অসীম তট রেখা। তাহলে এখানে আসলে এই বিষয়গুলোই আমাদের আলোচনার বিষয় বা এই বিষয়গুলোই আমাদের জানতে হবে। তাহলে আবারও আমরা একটু জেনে নিই, বিষয়গুলো একটু মেমোরাইজ করে নিই। এই বড় যে অক্ষটা দেখছি, এটাকে আমরা বলছি আর অক্ষ, এটার উপর লম্ব এই রেখাটাকে আমরা বলছি হলো অনুবন্ধী অক্ষ, এবং দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে আমরা বলছি কেন্দ্র। আর এই আর অক্ষকে অধিবৃত্ত যে দুইটা বিন্দুতে ছেদ করে এই দুইটা বিন্দুকে আমরা বলছি উপকেন্দ্র, শীর্ষবিন্দু। আর মূলবিন্দু থেকে বা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে বলতে এটা এই দূরত্বে অবস্থিত যে দুইটা বিন্দু রয়েছে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুটাকে আমরা বলছি উপকেন্দ্র। উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখা আঁকা হয়েছে সেই উপকেন্দ্র দিয়ে যে দুইটা লম্ব রেখা আঁকা হয়েছে, এই দুইটা লম্ব রেখাকে আমরা বলছি উপকেন্দ্রিক লম্ব রেখা। আর দুইটা আমরা এই যে এই অধিবৃত্তের এই অংশ থেকে এই অংশ বরাবর একটা রেখা এঁকেছি এবং এই অংশ থেকে এই অংশ বরাবর একটা রেখা এঁকেছি, এই দুইটা রেখাকে আমরা বলছি হলো অসীম তট রেখা, বা এটাকে বলে হলো অসীম তট। তাহলে এই ছিল আমাদের মোটামুটি অধিবৃত্তের বিভিন্ন অংশ। নেক্সট আমরা দেখি, তাহলে অধিবৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। এখন অধিবৃত্তের যে প্রমিত সমীকরণ সেটা হলো এটা, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে খেয়াল করতে হবে, আগে ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের ক্ষেত্রে, আর এখানে হলো মাইনাস। আগে এ বি এর বড় ছোটোর একটা বিষয় ছিল, এখানে কিন্তু এ বি এর বড় ছোটোর কোনো বিষয় এখানে কাউন্ট হবে না, এখানে শুধু কাউন্ট হবে কে আগে আছে কে পরে আছে, অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমরা যে চিত্রটা দেখেছি সেটার প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটাই বলো না কারণ, সেটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর চিত্রটার যদি উল্টা হয়, অর্থাৎ উপরে নিচে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সমীকরণ প্রমিত সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তো যাই হোক, আমরা এই একটা চিত্র দিয়ে শিখলে বাদ বাকিগুলো তো এমনিই আমাদের ধারণা থেকেই আমরা কিন্তু করতে পারবো। তাহলে এখানেও আমরা একইভাবে আগের চিত্রটাই আঁকার চেষ্টা করছি। এটা হলো আমরা নাম জানি কি, এটার নাম, হ্যাঁ এটার নাম হলো আর অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য হলো এখানে 2a, আগের মতোই এটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যেমন 2a ছিল, এটা আর অক্ষের দৈর্ঘ্য কিন্তু 2a রয়েছে। এবং এটা যেহেতু এক্স অক্ষরেখা, তাহলে এটা সমীকরণ, অর্থাৎ আর অক্ষের সমীকরণ হলো আমরা পাচ্ছি y ইকুয়াল টু 0। নেক্সট আমরা দেখি এটার উপর লম্ব রেখা যেটা, এটা হলো অনুবন্ধী অক্ষ। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো 2b এবং এটার সমীকরণ হলো, যেহেতু এটা y অক্ষরেখা তাহলে এটা হলো x ইকুয়াল টু 0। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b এবং সমীকরণ হলো x ইকুয়াল টু 0। এরপরে আমরা কেন্দ্র দেখব।
কেন্দ্র যেহেতু এটা দুইটা অক্ষরেখা, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, কেন্দ্র যেহেতু মূল বিন্দুতে, আসলে এই যে অধিবৃত্তটা আঁকা হয়েছে এটার কেন্দ্র কিন্তু মূল বিন্দুটা নির্দিষ্ট করা, সেই ক্ষেত্রে এটা কেন্দ্র হলো 0 0, আমরা এটার কেন্দ্র বলতে পারি, এটার কেন্দ্র হলো 0 0। নেক্সট আমরা দেখি যে এই অধিবৃত্ত দুইটা এক্স অক্ষ বা আর অক্ষকে দুইটা পয়েন্টে সেট করেছে, এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা পয়েন্টের নাম হলো, আমরা জানি কি, শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু হলো এটা প্লাস মাইনাস AE0, সরি প্লাস মাইনাস A0, প্লাস মাইনাস AE0, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ঠিক করে নেবে, এটা হলো প্লাস মাইনাস AE0, তার মানে এখান থেকে এই দূরত্বটা হলো AE। শীর্ষবিন্দু হলো, সরি শীর্ষবিন্দু হলো প্লাস মাইনাস A0, হ্যাঁ এটা ঠিকই আছে। এরপরে আমরা দেখি উপকেন্দ্র। উপকেন্দ্র হলো মূল বিন্দু থেকে এইটুকু হলো A, আর এখান থেকে এইটুকু হলো দূরত্ব হলো প্লাস মাইনাস AE, এই জন্য এটাকে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস AE0। তাহলে উপকেন্দ্র হলো প্লাস মাইনাস AE0 আর শীর্ষবিন্দু আগের মতোই আছে প্লাস মাইনাস A0। ঠিক একইভাবে এরপরে এখানে উপকেন্দ্র দিয়ে যদি আমরা লম্ব রেখা আঁকি, সেটাকে বলছি উপকেন্দ্রিক লম্ব রেখা। তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখার দৈর্ঘ্য হলো 2b²/a, আগের মতো সূত্র ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b²/a এবং সমীকরণ হলো x = প্লাস মাইনাস AE। এরপরে আমরা নিয়ামক রেখা আঁকছি, এখানে দুইটা নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমীকরণ হলো x = প্লাস মাইনাস A/E। নিয়ামক রেখার সমীকরণ বা এটাকে বলে দ্বিকাক্ষের সমীকরণ হলো x = প্লাস মাইনাস A/E। এরপরে আমাদের থাকে অসীম তট, অর্থাৎ এখানে আমরা এই অধিবৃত্তের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটা রেখা এঁকেছি এবং এই অংশ থেকে এই অংশে একটা রেখা এঁকেছি, এই দুইটা রেখাকে আমরা বলছি অসীম তট রেখা। এই অসীম তট রেখার সমীকরণ হলো y = প্লাস মাইনাস B/a × x, y = প্লাস মাইনাস B/a × x। এখানে আবারও একটু বলে রাখি, এই সমীকরণটা যদি y² - x² = 1 হয়, তাহলে এই সবগুলো সূত্রই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আসলে হবেটা কি, তার মানে এই চিত্রটা তখন এটা হলো এদিকে অবস্থান করছে, তখন এদিকে অবস্থান করবে, অর্থাৎ লম্ব বরাবর অবস্থান করবে। এটা তো ভূমি বরাবর অবস্থান করছে, তখন এটা উলম্ব বরাবর অবস্থান করবে এবং তখন x এর জায়গায় y হয়ে যাবে, y এর জায়গায় x হয়ে যাবে, এর জায়গায় b এবং b এর জায়গায় a হয়ে যাবে। এভাবে পরিবর্তনটা চলে আসবে এবং খুব সহজেই তখন এই সূত্রগুলো কিন্তু আমরা বলতে পারবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, শীর্ষবিন্দুটা কী হবে, তাহলে এটা হবে 0 প্লাস মাইনাস b। তাহলে আমরা যদি বলি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কী হবে, তাহলে এটা হয়ে যাবে 2a, আর এটা সমীকরণ কি হয়ে যাবে, y = 0। ঠিক একইভাবে আমরা যদি অসীম তটের সমীকরণ কোনো পরিবর্তন হবে না, কারণ অসীম তট এটা ঠিকই থাকবে, y = প্লাস মাইনাস B/a × x, এইটাতে কোনো পরিবর্তন হবে না, এটা খেয়াল করতে হবে। আর বাদ বাকি সবগুলোতেই পরিবর্তন হয়ে যাবে। যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে, তখন এটা হয়ে যাবে 2a²/b, সমীকরণ হয়ে যাবে y = প্লাস মাইনাস BE। ঠিক একইভাবে নিয়ামক রেখার সমীকরণ হয়ে যাবে y = প্লাস মাইনাস B/a, উপকেন্দ্র হয়ে যাবে 0 প্লাস মাইনাস BE, এভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই অধিবৃত্তের বিভিন্ন অংশ এবং এর যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে সম্মুখ ধারণা পেলাম এবং এগুলো তোমাদেরকে আত্মস্থ করতে হবে, তাহলে অঙ্কগুলো করতে অনেক ইজি হবে। তাহলে আমরা এটার প্রমিত সমীকরণ অনুযায়ী আমরা এটার যে সূত্রগুলো আছে সেগুলো এক নজর দেখে নিই। অধিবৃত্তের কেন্দ্র যখন x² - y²/b² = 1 অধিবৃত্তের সমীকরণ, তখন এই অধিবৃত্তের কেন্দ্র হলো 0 0, আর অক্ষের দৈর্ঘ্য হলো 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো 2b, উৎকেন্দ্রিকতা E = সূত্র হবে √1 + b²/a² এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস AE0। আর অক্ষের আর অক্ষের সমীকরণ হবে y = 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে x = 0 এবং নিয়ামকের সমীকরণ হবে x = প্লাস মাইনাস A/E। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b²/a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x = প্লাস মাইনাস AE এবং অসীম তটের সমীকরণ হবে y = প্লাস মাইনাস B/a × x। তার মানে এই পার্টগুলো যদি তুমি জানো তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। নেক্সট আমরা যদি দেখি যে প্রমিত সমীকরণটা যদি চেঞ্জ হয়ে যায়, এখানে কিন্তু হয়ে গেছে দেখো y² / b² - x² / a²
স্কোয়ার ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কিছুটা পরিবর্তন হচ্ছে, আমরা সেটা একটু এক নজর দেখে নিই। তাহলে এখানে সেই ক্ষেত্রে অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 আমাদের ঠিক থাকতেছে, আর অক্ষের দৈর্ঘ্য আমাদের হয়ে যাচ্ছে 2b, আগে আর অক্ষের দৈর্ঘ্য ছিল দেখো 2a, এখন হয়ে যাচ্ছে 2b। এরপরে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আগে ছিল 2b, এখন এটা হয়ে গেছে 2a। এরপরে উৎকেন্দ্রিকতা আগে ছিল 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখন হয়ে গেছে a স্কোয়ার বাই বি স্কোয়ার। এরপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 প্লাস মাইনাস বি, আর অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কোয়ার বাই বি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস বি, এবং অসীম তটের সমীকরণ আগে যা ছিল তাই আছে, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এখানে শুধু এইটুকুই খেয়াল মনে রাখতে হবে যে অসীম তটের সমীকরণে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না এটা নিয়ে আমরা আলটিমেটলি আলোচনা করছি না, এই জন্য এটা যে পরিবর্তন হবে না এটাকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখি অধিবৃত্তের কোনো একটা বিন্দুতে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা কী হবে, কারণ আমরা এটা উপবৃত্তের ক্ষেত্রেও শিখেছিলাম। তাহলে এটা যদি অধিবৃত্ত হয় এবং এই অধিবৃত্তের যে কেন্দ্র থেকে এই যে বিন্দুতে ছেদ করেছে এটাকে ব্যাসার্ধ ধরে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্ত এঁকে ফেললাম। এরপরে অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম পি অফ এক্স ওয়াই, এখান থেকে উপকেন্দ্রের লম্ব দূরত্ব আঁকলাম এবং বৃত্তে একটা স্পর্শক আঁকলাম। তাহলে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে বলে হলো উৎকেন্দ্রিক কোণ, বা এই কোণটা আর এই কোণটা এখানে সমান আসবে, এটাকে বলে হলো থেটা। সেই ক্ষেত্রে উপকেন্দ্রিক কোণ বা উৎকেন্দ্রিক কোণ যদি হয় থেটা, তাহলে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ যেটা হবে x ইকুয়াল টু a sec থেটা এবং y ইকুয়াল টু হবে b tan থেটা। আবারও খেয়াল করো, উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণ ছিল x ইকুয়াল টু a cos থেটা, y ইকুয়াল টু ছিল b sin থেটা, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক সমীকরণ হবে x ইকুয়াল টু a sec থেটা এবং y ইকুয়াল টু হবে b tan থেটা। সেক্ষেত্রে কোনো বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হবে a sec থেটা আর b tan থেটা। নিশ্চয়ই আমরা এটা মনে রাখবো। নেক্সট আমরা বিভিন্ন প্রকার অধিবৃত্তের ক্ষেত্রে কি আছে সেটাকে একটু দেখি, এক নজর দেখে নিই। বিভিন্ন প্রকার অধিবৃত্ত বলতে যদি কোনো অধিবৃত্তের কেন্দ্র 0 0 না হয়ে কেন্দ্রটা এইচকে হয় তা এবং আর অক্ষ ও অনুবন্ধী অক্ষ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, সেই ক্ষেত্রে আমরা অধিবৃত্তের সমীকরণটা বলতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই এই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে খেয়াল করতে হবে এটার বৃহৎ অক্ষটা হলো এক্স অক্ষ এবং ক্ষুদ্র অক্ষটা হলো এখানে আর অক্ষটা হলো এক্স অক্ষ এবং তির্যক অক্ষটা হলো ওয়াই অক্ষ, এবং এটার কেন্দ্রটা হলো 0 0, মূল বিন্দু না হয়ে এইচকে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অধিবৃত্তের সমীকরণ এটা। আর অধিবৃত্তের কেন্দ্র যদি এইচকে ঠিক থাকে কিন্তু আর অক্ষ অনুবন্ধী অক্ষ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ না হয়ে ওয়াই অক্ষ আর এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বুঝতেই পারছি আমাদের অনুবন্ধী আর অক্ষের দৈর্ঘ্য হয়ে যায় 2b এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হয়ে যায় 2a। সেই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটা হয়ে যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই এই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হলো অধিবৃত্তের কেন্দ্র যদি যে মূল বিন্দু না হয়ে অন্য কোনো বিন্দু হয় এবং অনুবন্ধী অক্ষ আর অক্ষ যদি চেঞ্জ হয়ে যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ না হয়ে অন্য কোনো অক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ এটা যদি অল্টারনেট হয়ে যায় তাহলে কিন্তু অধিবৃত্তের সমীকরণটা পরিবর্তনশীল হয় বা পরিবর্তিত হয়ে এই রূপ ধারণ করে। এটাকে একটু মাথায় রাখতে হবে। এরপরে অসীম তট দ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে অধিবৃত্তের যদি সমীকরণ হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি, এখানে সি ইকুয়াল টু আসলে এই স্কোয়ার। তাহলে আমরা মোটামুটি বিভিন্ন প্রকার অধিবৃত্ত যে সম্পর্কে আমরা মোটামুটি ধারণা একটা পেলাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা তোমাদের 6C প্রশ্নমালা 2-এর 1 নম্বর অঙ্ক। সেটা বলা আছে ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1 অধিবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা অক্ষদ্বয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটার অধিবৃত্তের শীর্ষ বের করতে বলেছে, উপকেন্দ্র বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে আমাদের গিভেন ইকুয়েশন সেটা হলো ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তার মানে এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই 25কে লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 16কে লিখতে পারি 4 স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এটাকে যদি আমরা অধিবৃত্তের প্রমিত সমীকরণের সাথে তুলনা করি তাহলে বলতে পারি
ওয়াই স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা যেটা পাচ্ছি এ বি ইকুয়াল টু 5 আর এ ইকুয়াল টু 4। এখানে একটু ভুল হয়েছে, তোমরা এটা একটু ঠিক করে নিও, মিস্টেক হয়েছে। তার মানে এখান থেকে বুঝতেই পারছো যে তোমরা বি ইকুয়াল টু 5 এবং এ ইকুয়াল টু 4। সুতরাং অধিবৃত্তের শীর্ষবিন্দুটাও এখানে ভুল হয়েছে, প্লাস মাইনাস এখানে 0b হবে অর্থাৎ 0.5 হবে, এখানে শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস 0.5। এটা একটু ঠিক করে নেওয়া, এটা হলো কেন্দ্র লিখে ফেলা হয়েছে ভুলক্রমে। যাই হোক, এটার জন্য একান্তই দুঃখ প্রকাশ করছি, এটা মিস্টেক হয়ে গেছে লেখাতে। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ এটা সমীকরণটা এখানে খেয়াল করতে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1 এ আকারে আছে, এই জন্য এটা চেঞ্জ হয়ে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে গেছে। আমরা এ এবং বি এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি ই ইকুয়াল টু 1 প্লাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার, তার মানে ই ইকুয়াল টু আমরা পাচ্ছি 25 প্লাস 16 বাই 25, অর্থাৎ এটাকে লসাগু করে আমরা পেয়ে যাচ্ছি ই এর মান √41 বাই 5, অর্থাৎ 41কে রুট করলে √41ই হয় আর 25কে রুট করলে হয় 5। তাহলে আমরা পেয়ে গেলাম ই এর মান। এখন উপকেন্দ্র আমরা বলতে পারি যে 0 প্লাস মাইনাস বিই, অর্থাৎ এখান থেকে 0 ঠিক থাকতেছে, প্লাস মাইনাস বি এর মান 5 এবং ই এর মান √41 বাই 5। তাহলে এখান থেকে 5 কাটা যায়, থাকে 0 প্লাস মাইনাস √41। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কোয়ার বাই বি, তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার বাই বি এর মান হলো 5, অর্থাৎ 32 বাই 5। এরপরে আমরা যদি আর অক্ষের দৈর্ঘ্য দেখি তাহলে এখানে আর অক্ষটা অবশ্যই হলো 2b, অর্থাৎ 2 ইন্টু 5 অর্থাৎ 10 একক। এরপরে তির্যক অক্ষের দৈর্ঘ্য হলো 2a, তার মানে 2 ইন্টু 4 8 একক। খুবই সহজ নিয়ামকের সমীকরণ, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এটাও সমীকরণটা ভুল হয়েছে, যাই হোক নিয়ামকের সমীকরণ এখানে হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এটা আর অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্র হয়ে গেছে, এখানে হবে বি বাই ই। এটা দিয়ে ক্যালকুলেশনটা ঠিক করে নিবে, তার মানে এটা আসবে 25 বাই √41, অর্থাৎ √41 y ইকুয়াল টু প্লাস মাইনাস 25 আসবে। এখানে অ্যান্সারটা ভুল হয়েছে, অ্যান্সারটা ঠিক করে নিবে তোমরা। এখানে আবারও বলে দিই, এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। বি এবং ই এর মান বসিয়ে এটা ক্যালকুলেশনটা তোমরা ঠিক করে নিবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বিষয়গুলো মোটামুটি একটু জানতে পেরেছি। এখন তোমরা এই অধিবৃত্তটার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ তোমরা নির্ণয় করবে। এখন আশা করা যায় যে তোমরা সূত্রগুলো যদি একটু ভালো করে দেখে নাও তাহলে এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে এবং তোমরা এটা আমাকে দেখাতেও পারবে। তা আজকে এ পর্যন্তই আলোচনা ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।